রাজপথ থেকে রাজনীতি সব জায়গায় বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। সাম্প্রতিক সময়ে সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিরোধিতা। মানবিক করিডোর, বন্দর ব্যবস্থাপনা, কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা তৈরি করতে আহ্বান এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে নানামুখী বিতর্ক। যদিও অন্তর্বর্তী সরকারের নিজস্ব ব্যাখ্যা রয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন এটা গণঅভ্যুত্থানের সরকার, এটি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়, প্রত্যেকটি বিষয়ে এই সরকারের ম্যান্ডেট আছে। রাজনীতির হালচাল নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আমাদের সঙ্গে আরও আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। আমি বলছিলাম শুরুতেই যে চারটি বিষয়কে কেন্দ্র করে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে নানামুখী বিতর্ক চলছে এবং রাজনৈতিক দলগুলো সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছে যে অন্তর্বর্তী সরকার কি চাইলেই আসলে সব সিদ্ধান্ত নিতে পারে কিনা। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানিয়েছেন যে এটা গণঅভ্যুত্থানের সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়, প্রত্যেকটা বিষয়ে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট আছে। এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন এই রাতে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রশ্নটা এমনভাবে ছুড়ে দিলেন যে এই কথাকে মূল্যায়ন করব কিভাবে। আসলে এটা কোনো মূল্যায়ন করার কোনো কথা, আমি তো মূল্যায়ন করার কোনো কথা এটাকে দেখছি না। মূল্যায়ন বলতে ইন পজিটিভ সেন্সে জিনিসটাকে আমরা বুঝি, এটা দেখি না। আমি ছোট ছোট পাল্টা দুইটা প্রশ্ন করেই আসি। আমার প্রথম প্রশ্ন, এই ধরনের কথা কি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ইতোপূর্বে সুনির্দিষ্ট করে বলেছেন যে আমরা এই সরকার সংস্কার সহ এভরিথিং করার জন্য আমরা ম্যান্ডেট প্রাপ্ত? অন্তত পক্ষে আমি ভুল করতে পারি, অন্য আলোচকরা আমাকে শুদ্ধা দিতে পারেন, আমি এরকম শুনেছি বলে মনে পড়ে না। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যতটুকু দেখেছি, আমরা তো আর ক্ষমতায় এরকম কখনো যাইনি, প্রেস সচিব তিনি এ ধরনের কথা এর আগেও নানা ধরনের কথা বলেছেন। অতীত দিনে কোনো এরকম কথা কেউ বলেছেন? আমার জানা নেই, অন্যরা আমাকে বলতে পারে। তো এই সামান্য দুটি কথা বললাম, তাতে এই দুইটা উনি কি সীমার মধ্যে আছেন না সীমা লঙ্ঘন করছে? আমি যারা শ্রোতা তাদের উদ্দেশ্যেই প্রশ্নটা রাখলাম। এবার আসি যে কথাগুলো বলেছেন। প্রথমত হচ্ছে পরিষ্কার কথা, অনেকবার বলেছি, সেই 5 তারিখ থেকে বলছি। 5 তারিখে আমরা পরিষ্কারভাবে বলেছি যে এত বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে এবং গণঅভ্যুত্থানে যারা সংগঠিত করায় বিশেষ ভূমিকা পালন করেছে তারা সবাইকে আমরা স্যালুট করি এবং আমাদের এই লড়াই ছিল এক যুগেরও বেশি সময় ধরে, তারই ফলশ্রুতিতে এটা হয়েছে। সুতরাং আমাদের এখন মূল লড়াইটা হচ্ছে গণতন্ত্র, মানে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তারপরে এসে আমরা যেটা বলেছি যে 1 নম্বর কাজই হবে এত বড় একটা হত্যাযজ্ঞ তার বিচার করা এবং এই গণঅভ্যুত্থানের অন্যতম যে আকাঙ্ক্ষা সেইটাকে বাস্তবায়ন করার জন্য নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। হ্যাঁ, এর বাইরে যারা আছেন তারা কতকগুলো কাজ, যাতে করে এই ধরনের কেউ কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য কি কি করণীয় যদি আলোচনা করে ঐক্যমত্য করা যায়, সুনির্দিষ্ট করা যায়, তা করতে পারে এবং সেটা রেখে দিতে হবে। যদি এখন কোনো আইন, যেমন ধরেন দুর্নীতি দমনের বিষয় আছে, কোনো আইন যদি করা সম্ভব হয় সেখানে করবে, আর অনেকগুলো আছে, অনেকগুলো প্রশ্ন থাকে, সেগুলো নির্বাচিত সংসদ এটা করবে। সেই জায়গায় যাওয়াটাই হচ্ছে তাদের প্রধান কাজ। কিন্তু দেখেন, এই ভদ্রলোক সংস্কারের কথা বলে যে কথাটা বললেন, আমি তো বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই আসলে কি বিনয় শব্দটা চলে আসে, এই জন্যই বললাম, বোধহয় এইভাবে বিনয় করে বলা উচিত না। তারপরেও বলি, ওনারা ডাউস অনেকগুলো বই রচনা করে দিলেন সংস্কারের জন্য। আমি অনেকগুলো সংস্কার বাদ দিলাম। যে 6টা বইয়ের উপরে দাঁড়িয়ে ওনারা কথা বলার চেষ্টা করলেন, ওইখানে প্রায় 7 থেকে 1000 হয়তো ওনারা প্রশ্ন শব্দটা নিয়ে আসছেন বলে আমি আনলাম আছে। তার মধ্যে বাছাই করা 166টা নিয়ে ওনারা আলোচনা আমাদের সাথে সবার সাথে শুরু করলেন। তো এই 66টার মধ্যে কোথায় সংস্কার প্রস্তাবে ছিল যে আমি করিডোর দেব, আমি সেন্ট মার্টিন নিয়ে এই কাজ করব, আমি বন্দর দিয়ে দেব, আমি অস্ত্র কারখানার জন্য দেব?
কোথায় ছিল এই যে এনআরবি কে যেভাবে এনবিআর কে যেভাবে কি বলে বিভক্ত রাতের মধ্যে করলেন, কথা বলেই সেটা একটা ছিল। তো কই সংস্কার প্রস্তাবে এইসব কথা তো শুনি নাই কখনো। ওনারা শুনলে ওনারা বলুক। তাহলে উনি যে বাড়তি কথাগুলো বলছেন সেটা কি জন্যে? উনি কি এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছেন? সংস্কার নিয়ে যে আলোচনা করছি সেটা বাস্তবায়ন করছেন? না, আমরা অনেকদিন ধরে বলছি বাংলাদেশের উপরে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির যে কোড আনকোড তাদের যে নজর, যেটা আমাদেরকে ইন লং টার্ম আরো ক্ষতিগ্রস্ত করে তুলবে, সেই কাজটাই ওনারা করার প্রচেষ্টা গ্রহণ করছেন। আমি তো দেখি বরঞ্চ সেই কাজটা ওনারা করার দিকে এগোচ্ছেন। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন এটা বলেই শেষ করতে চাই, উনি কার পক্ষে ভূমিকা পালন করছেন? দেশ এবং জনগণের পক্ষে, অন্য কারোর পক্ষে? ছোট্ট করে বললে এটা বলতে পারি, এই যে বন্দরের কথাটা যদি বলেন, করিডোরের বহুল আলোচিত এই তথাকথিত কোড অ্যান্ড কোড মানবিক করিডোর, এটা একটা ভালো শব্দ দেওয়ার মধ্য দিয়ে এইটার ফলাফল পৃথিবীতে কোনো ভালো জায়গায় নাই। এবং এইখানে যে ভূরাজনৈতিক অবস্থান, তাতে করে এখানে একটা যুদ্ধ উন্মাদনা থাকবে, নতুন নতুন ঘটনা ঘটতে পারে, আমরা কোনো প্রয়োজন এটা দেখি না। আর এই সরকারের দায়িত্ব না। বন্দরের প্রশ্নটা বেরি সহজে যদি বলি, আমাদের কোনো অব্যবস্থাপনা থাকে, অন্য কিছু থাকে, দুর্বলতা থাকলে সেটা কিভাবে দূর করবো আমরা দেখি। কিন্তু এইটা আমাদের অর্থায়নে চলছে এবং এইটা হচ্ছে এখনো লাভজনক। এইটাকে বাইরে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এবং মনে রাখতে হবে, এর আগে একটা বিদেশি কোম্পানিকে 99 বছরের জন্য লিজ দেওয়ার প্রচেষ্টা হয়েছিল। আমরা আন্দোলন শুধু করি নাই, আন্দোলনে লং মার্চ করেছিলাম, তারপরে আইনগতভাবে কিন্তু এটা ঠেকানো হয়েছিল। সুতরাং এই ধরনের কোনো কাজ থেকে আমি আশা করি অ্যাবসলিউটলি সুতরাং বিরত থাকবেন। কারণ এইটা জানি না যে এইটা কার উদ্দেশ্য বাস্তবায়নের কাজ করছেন, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে এই কাজগুলো হচ্ছে না এবং এই ম্যান্ডেটও তাদের নাই। এটা পরিষ্কার বক্তব্য আমাদের দিক থেকে। জনাব সোহরাব হাসান, অন্তর্বর্তী সরকার চাইলেই কি সব সিদ্ধান্ত নিতে পারে? এই সরকারের আসলে সংস্কার এবং নির্বাচনের বাইরে কতটুকু ম্যান্ডেট আছে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারও যা খুশি তা করতে পারে না, যা ইচ্ছা তা করতে পারে না। কারণ নির্বাচিত হওয়া মানে যা খুশি করা নয়। আমাদের 54 বছরের ইতিহাস কিন্তু তাই। যারা নির্বাচিত হয়ে অনির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা নির্বাচিত হয়ে এসেছেন 73 সাল থেকে বা 72 সাল থেকে, কারণ 72 সালে যারা ক্ষমতায় এসেছেন তারাও তো 70-এর নির্বাচনে নির্বাচিত হয়ে আসছিলেন। কোনো সরকারই নির্বাচিত সরকারের কথাই বলি, তারা যা খুশি করতে পারে না। তার জনগণের কাছে অঙ্গীকার হলো জনগণের কল্যাণ, জনগণের স্বার্থ দেখবে, বৃহত্তর জনগণের স্বার্থ দেখবে, আর রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে কোথাও ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি। এক্ষেত্রে কোনো সরকারই সামরিক, বেসামরিক, নির্বাচিত, অনির্বাচিত এর বাইরে যেতে পারে না। প্রধান উপদেষ্টা ভাবে যে বড় বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনা না করে এর প্রভাব কি পড়বে রাজনীতি? না, অনেকগুলোর ব্যাপারে কিন্তু আলোচনা করেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এমনকি সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, সেখানেও তারা কি বলে, মানে আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছে। কাদের সাথে করেছে, কাদের সাথে করেনি, সেই বিতর্ক আসতে পারে। কিন্তু হ্যাঁ, এখনও যেটা মানবিক করিডোর বলা হয় বা মানবিক চ্যানেল সাহায্য পাঠানোর, এ ব্যাপারে সরকার কিন্তু স্থির কোনো সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দরের বিষয়ে। এটি খুবই কি বলবো, উদ্বেগের বিষয়, অনাকাঙ্ক্ষিত বলবো, বা এটা নিয়ে বিতর্ক হতে পারে যে দিলে, এটা তো ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে, এটা দিলে কতটা লাভ, কতটা। একই যুক্তিতে কিন্তু প্রথম আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দর এই 99 বছরের লিজ দেওয়ার চেষ্টা করেছিল। তখন আওয়ামী লীগেরই একজন নেতা মহিউদ্দিন চৌধুরী, তিনি এর বিরোধিতা করেছিলেন। ওখানকার নাগরিকরা বিরোধিতা করেছিলেন, শ্রমিকরা বিরোধিতা করেছিলেন, রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছিলেন, গ্যাস তেল বন্দর রক্ষা যে জাতীয় কমিটি ছিল তারা বিরোধিতা করেছিলেন, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটি করতে পারেনি। এখন এখানে
এখন যে কোনো সরকার, তাহলে তো মনে হচ্ছে যে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে, মানে সেটি নির্বাচনের মাধ্যমে হোক আর গণ অভ্যুত্থানের মাধ্যমে হোক, ম্যান্ডেট নিয়ে আসলে সেই সরকারের প্রথম কর্তব্য হচ্ছে জনগণের চাওয়া পাওয়া, জনগণের আকাঙ্ক্ষাকে, জনগণের ভাষাটা বোঝা। এই বক্তব্য কিন্তু জনগণের ভাষা বোঝাটা। এর আগে প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছিলেন যে জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে ভালো সমাধান মনে করছে। ভালো সমাধান, এখন উনিই তো বলেছেন যে আগামী বছর জুনের পরে এই সরকার আর থাকবে না, মানে জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে সেটি ভালো সমাধান কি এই 1.5 বছরের জন্যে বা 1 বছরের জন্যে, না এটি 5 বছরের জন্য? এখন সমাধান, আর আমরা তো মনে করি যেমন নির্বাচন সংস্কারের বিকল্প, নির্বাচনের বিকল্প নয়, তেমনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচিত সরকারের বিকল্প নয়। এখন এক রকম কোন প্রেক্ষাপটে কোন বক্তব্য রেখেছেন, আমি মনে করি সরকারের সব ব্যাপারে এরকম প্রতিক্রিয়া ব্যক্ত না করে ব্যাখ্যা করা উচিত। জনগণের কাছে আমরা এটি করতে চাই, আপনাদের কি মতামত, সেটা কিভাবে নেবে, সেটা গণমাধ্যমের মাধ্যমে নিতে পারে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে, পেশাজীবী সংগঠনগুলোর সাথে আলোচনা করে, নাগরিক সমাজের সাথে আলোচনা করে। এখন সব কিছুকে যদি হাওয়ায় উড়িয়ে দেয় যে আমরা যেহেতু ক্ষমতায় এসেছি, অন্তর্বর্তী সরকার আমাদের কি বলে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার যা খুশি করতে পারবে, এটি পারে না। কারণ এই গণ অভ্যুত্থানের যারা অংশীদার তারাই তো প্রতিবাদ করছে, তারাই তো বিরোধিতা করছে। আমরা বারবার বলছি যে অরাজনৈতিক সরকার বারবার রাজনৈতিক বিতর্কের মুখোমুখি কেন হচ্ছে? বাংলাদেশে কোনো সরকারই অরাজনৈতিক না, অদলীয় বলতে পারেন। কারণ এই সরকারও একটা রাজনৈতিক চরিত্র আছে, আবার নির্বাচিত সরকারের আরেক ধরনের রাজনৈতিক চরিত্র। আর রাষ্ট্র মানেই রাজনীতি, এরা রাজনীতির বাইরে না। আমরা গত 8-9 মাসে তো সেটাই প্রমাণিত হলো যে তারা রাজনীতির বাইরে না। সেই রাজনীতিটা জনগণের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, জনগণের স্বার্থের অনুকূলে না প্রতিকূলে, এটি দেখার বিষয়। মানুষ 5 আগস্টের পর কিন্তু এই সরকারের সম্পর্কে প্রশ্ন করেনি, কোনো তার পদক্ষেপকে আপত্তি জানায়নি, কিন্তু আজকে জানাচ্ছে কেন? সরকারের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বলেছেন, এটি যদি সরকারের বক্তব্য হয় তাহলে কিন্তু উদ্বেগের বিষয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে যেমন বিতর্ক দেখছি আমরা রাজনৈতিক অঙ্গনে, এই পরিপ্রেক্ষিতে প্রেস সচিব যেমনটি বলেছেন, এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে? গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের সবচেয়ে বড় কাজগুলোর একটি, আমরা সে অনুযায়ী কাজ করছি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় আমরা নির্বাচন করব। কতটুকুন ম্যান্ডেট আছে বা কতটুকুন সিদ্ধান্ত নেবার এখতিয়ার এই সরকার আছে বলে মনে করেন? দেখুন জুই, আপনার দর্শক শ্রোতাকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা, অপর দুই বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। দেখুন, একটা সরকারের মূল বিষয়বস্তুটা হচ্ছে জবাবদিহিতা। এই সরকার একটা জবাবদিহিতাবিহীন সরকার, প্রথম কথা হচ্ছে এটা। মানে এই সরকার পরবর্তীতে জনগণের কাছে যাবে না তার কার্যক্রমের পরীক্ষা নেওয়ার জন্য, যে তাদের কার্যক্রমটা কতটুকু জাস্টিফাই হয়েছিল এটা দেখার কোনো ব্যবস্থা নাই। এটা একটা বড় সমস্যা। আর একটা হচ্ছে যে ডক্টর ইউনূসের যে প্রেস সচিবকে নিয়ে যে কথাটা বলছেন যে তাদের সব কিছুর ম্যান্ডেট আছে, এটা ডক্টর ইউনূস বলেন নাই, ডক্টর ইউনূসের কোনো উপদেষ্টা পরিষদের সদস্য বলেন নাই। এটা প্রিন্স ভাই যেটা বলেছেন এটাকে আমি স্ট্যান্ড করতে চাই। তবে একটা কথা আছে, 12 হাত কাকুরের 13 হাত বেঁচে, 12 হাত মৌলানার 13 হাত দাড়ি। তো এটা হচ্ছে ডক্টর ইউনূসের যে বিচি এত বড়, ডক্টর ইউনূসের দাড়ি যে এত লম্বা, তার প্রেস সচিব যে এত লম্বা কথা বলে, এইটা হচ্ছে একেবারেই আমি সভ্য ভাষায় এটা ভাই প্রকাশ করার ক্ষমতা আমার নাই ভাই। আমরা এরশাদের সময় এই জিজ্ঞেস করেন এই যে প্রেস ক্লাবের সামনে ফালাইয়া ওই যে কি নাম টিএম গিয়াসউদ্দিন, পরে বিএনপিতে আসছিল, ওরে পিটাইছিলাম না, মনে আছে আপনার? 90 অভ্যুত্থানের কয়েকদিন আগে ওই যে কি বলে যে সিরডাপ হাউসের সামনে। তো এটা আমাদের অভ্যাস আছে, আমরা এই কর্ম করে আসছি বহুদিন, এটা পার করে আসছি, 2-3টা বিষয় পার করে আসছি। তো এখন এটা শফিক যে এগুলা যে দেখেন নাই, এটা জানেন তো যে বাংলাদেশের মানুষ কি করতে পারে।
তো এই যে তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি বলছে তত্ত্বাবধায়ক সরকার না, আরে বেটা তত্ত্বাবধায়ক সরকারের তো একটা সাংবিধানিক বেস আছে, তোমার সেটা নাই, তোমার সেটা নাই। তত্ত্বাবধায়ক সরকারে তোমার সরকারের ভিত্তি হচ্ছে সংবিধানের 106 ধারা অনুযায়ী আদালতের পরামর্শ এখতিয়ারে একটা সিদ্ধান্ত, যেটাও আবার বিতর্কিত, যে ওই সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন কখন বসছিল, কোথায় বসছিল, কিভাবে বসছিল, এইগুলার কোনো খোঁজখবর নাই। আমরা এইগুলা চেপে যাই যে একটা কথা আছে, মায় কি বলে, বললে মায়ের খায়, না বললে বাবা হারাম খায়। মানে এটা পরিষ্কার করে দেয়, এটা বহুদিন আমি পরিষ্কার ছিল না আমার কাছে। এক ক্ষুব্ধ কৃষক প্রতিদিন এসে বলতো যে মাংস গুস্ত ভাত দাও, তো একদিন কিছু নাই, তো কৃষকের বউ বিড়াল জবাই করে ওটা ভাত দিয়ে দিছে। এখন ছেলে বলতেছে যে বললে না বললে বাবায় হারাম খায়, বললে মায়ের খায়। তো আমরা পড়ছি তো এইরকম অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে, যে না বললে হারাম খায় আর বললে মায়ের খায়। তো এই জন্য আমরা চুপ করে আছি মানে এর জন্য এইটা না যে শফিক বলবে যে ওর সব কিছুর ম্যান্ডেট আছে। তো শফিকের যদি সব ম্যান্ডেট থাকে, সংবিধান দেন, নতুন সংবিধান দেন, নতুন সংবিধান দিয়ে দেন ইউনূস, ডক্টর শফিক। ডক্টর ইউনূসকে রাজা ডিক্লেয়ার করে দেন তো দেখি, কালকে মায়ের একটা মাটিতে পড়ে কিনা ডক্টর ইউনূসকে রাজা করেন, কালকে ডক্টর ইউনূসকে রাজা ডিক্লেয়ার করেন, মায়ের একটা গণভবন হেয়ার রোড থেকে যদি বেরিয়া এই ইয়েতে আসতে পারে, কাকরাইল মোড় পর্যন্ত আসতে পারে, আমার নাম পাল্টে রাখবো, আমি জীবনে রাজনীতি করবো না। ও বলুক আগামীকালকে যে ডক্টর ইউনূস রাজা, তোর সবার নাম ম্যান্ডেট আছে, সব ম্যান্ডেট না আছে, ডক্টর ইউনূসকে রাজা ডিক্লেয়ার করে দেন কালকে, নতুন একটা সংবিধান দিয়ে দেন, সব একটা নতুন সংবিধান দিয়ে দেন, সেনাবাহিনী বদলায় দেন, যে এই সেনাবাহিনী বাদ আমরা নতুন পিপলস আর্মি করব। আপনি সিভিল ব্যুরোক্রেসি সব বাদ দিয়ে দেন, সিভিল ব্যুরোক্রেসি সব বাদ দিয়ে দেন, বলেন যে আমি নতুন ব্যুরোক্রেসি গঠন করব। করুক তো দেখি, ডক্টর ইউনূসের এই ম্যান্ডেট আছে, ম্যান্ডেট আছে কিনা? সব ম্যান্ডেট আছে, যে বললো যে সব ম্যান্ডেট নাই, ম্যান্ডেটটা খুব লিমিটেড। ম্যান্ডেটটা হচ্ছে একটা হচ্ছে বিতর্কিত সিদ্ধান্ত এই সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের নামে, আর একটা হচ্ছে সকল রাজনৈতিক দলের সম্মতি। সকল রাজনৈতিক দলের মধ্যে আমার দলের অর্ধেক সম্মতি নাই। আমার দল শুধু এখন যে তাকে সরকার বিব্রত হবে, সরকার পড়ে যাবে, এই কাজটুকু করবে না। বিএনপি স্পষ্ট করে বলেছে যে আমরা আরো কিছুদিন এই সরকারকে সময় দিতে চাই, যাতে সরকার বিব্রত না হয়, সরকার পড়ে না যায়। কথাটা ক্লিয়ার করতে পারছি আমি? তো সরকারের প্রতি বিএনপি আস্থা রাখতে পারছে না। আমাদের কোনো আস্থা নেই, শুধু সরকারকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি না এবং সরকারকে বিব্রত করছে না, এইটুকুন ছাড়া বাকি কোনো আস্থা নেই সরকারের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলেছে যে বিএনপিতে যোগ দিতে পারবেন নিরপেক্ষ আওয়ামী লীগ সমর্থকরা। কোন মানদণ্ডে মেপে আপনারা আসলে নিরপেক্ষ আওয়ামী লীগ সমর্থক নির্ধারণ করবে, আমি সে আলোচনায় ফিরতে চাই। সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপিতে যোগ দিতে পারবেন নিরপেক্ষ আওয়ামী লীগ সমর্থকরা, ক্লিন ইমেজের আওয়ামী লীগ সমর্থকরা। কিন্তু আসলে কারা নিরপেক্ষ, কারা ক্লিন ইমেজের, সেটি নির্ধারণ হবে কোন মানদণ্ডে? আমি আপনাকে কথা বলি, আমি একজন বিএনপির কর্মী, স্রেফ একজন কর্মী। আমি এই শফিকের মতো, শফিক যেমন হ্যার প্রধান উপদেষ্টা বলে নাই, কিছু উপদেষ্টারাও কিছু বলে নাই, ও যেমন করে বলে আর কি, আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে, করার উত্তরগুলি আমরা যেমন দিচ্ছি। আমি যদি আমাদের এই কি নাম যে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তার বক্তব্যকে আমি অ্যানালাইসিস করি, তাইলে মনে হবে এটা 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো একটা বিষয়। আমি ডক্টর ইউনূসের বিচি বড় হইতে পারে, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর বিচি নিয়ে কোয়েশ্চেন করুক, এইটা নিয়ে আমার ভাই কথা বলার ইচ্ছা নাই। অন্য বিষয় বলি, আপনি দেখুন এই গভর্নমেন্টে 11 জন বিদেশি পাসপোর্টধারী মন্ত্রী প্রতিমন্ত্রী আছে। আমরা খুব স্পষ্ট করে বলি, এই 11 জনকে আপনি দ্রুত বিদায় করেন। আপনার উপদেষ্টা গমছুরা সাকাওয়াত, ওর নামের যদি নাম বলি, এই পোশাকের নাম বলি, তাই পোশাকের নামের বেজ্জতি হয়। সে গম চুরির দায়ে সেনাবাহিনীতে বরখাস্ত হয়েছিল
এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছেন একটা লোক পোশাকে অনেকদিন সার্ভ করছে আর্মিকে, এই জন্য ওকে রিটায়ারমেন্টের সুযোগ দাও, অফশোরের সুযোগ দাও। এই গমচুরা এই সাখাওয়াত হচ্ছে ডাবল মুরিং পোর্ট এর আগেই ইজারা দেওয়ার বন্দোবস্ত করে আসছে। তো এইগুলি পোর্ট এবং আমাদের তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির একটা জাতীয় কমিটি আছে, এদের বহু অ্যানালাইসিস আছে, বহু রিকমেন্ডেশন আছে, প্রেসক্রিপশন আছে। এইগুলার বাইরে গিয়া এই সরকার যেন কোনো ব্যবস্থা না নেয়। সোহরাব হাসান, যেমনটি আসলে তারেক রহমান বলেছেন, সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে সরকার। রোডম্যাপ নিয়ে আমরা রাজনৈতিক অঙ্গনে তো দীর্ঘদিন ধরে দেখছি যে রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসছে, সরকারের আসলে রোডম্যাপ প্রকাশ করতে বাধাটা কোথায়? সরকারই বলতে পারবে এখন এই কথাটি, মানে সরকারের যারা মুখপাত্র তাদেরই বলার কথা। এই প্রশ্নটি কিন্তু গতকাল ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তার লেখায় বলেছেন যে সরকার নীতি নির্ধারকরা বা প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর না জুন, ডিসেম্বর না জুন, বা জুন না ডিসেম্বর, এটার মধ্যে তো মানুষের সংশয় সন্দেহ জাগে। একটা তারিখ করুক যে উনি জুনেই করবেন যে 30শে জুনের মধ্যে নির্বাচন হবে, সেটা তো বলছে না 30শে জুন নির্বাচন হবে বা 30শে জুনের মধ্যে। বলছে যে এই যে ধোঁয়াশা, এটা আমি মনে করি খুব মানুষের এটাই হওয়া উচিত না। এখন মানুষ এই সরকারের কাছে প্রত্যাশা কী ছিল? প্রত্যাশা ছিল গণতন্ত্র উত্তরণ আর রাষ্ট্রীয় সংস্কার। তা সংস্কারের ক্ষেত্রেও কিন্তু 9 মাসে খুব একটা অগ্রগতি হয়নি। একটাই হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে কি একমত হতে পেরেছে? যদি না পারে তাহলে তো সংস্কার ছাড়াই নির্বাচন হতে হবে, আর যদি পারে তো ভালো। সংস্কারের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সংস্কার হলো না বলে নির্বাচন আটকে থাকবে, এটা কিন্তু। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। কমরেড রহিন হোসেন প্রিন্স, ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন 35টি রাজনৈতিক দল থেকে মতামত নিয়েছে, কিন্তু সংস্কারের বাস্তবায়নের যে অগ্রগতির কথা যেমনটি সোহরাব হাসানও বলছিল, তেমন অগ্রগতি হয়নি, আশানুরূপ অগ্রগতি হয়নি। হলো না কেন? না হওয়াটাই আমি স্বাভাবিক দেখি। যদি উল্টা দিকতে আলোচনা করতেন তাহলে হতো। উল্টা দিকতে কি, যেমন আমাদের সাথে যে বৈঠক হয়েছে, আমি যে কথা বলেছি সেটা আমি ছোট্ট দুটো উদাহরণ দিই, সময় নাই বলে বলি, এবং সৌরভ ভাইয়ের সাথে কথা হয় না, আমি ওনাকেও দৃষ্টি আকর্ষণ করছি। যেমন নির্বাচন কমিশন সংস্কারের আলোচনার সময় যে বললাম ওনাদেরকে যে আপনি কোশ্চেনিয়ারের মধ্যে যে কোশ্চেন আনলেন সেটা সংবিধান রিলেটেড, কিন্তু ভালো নির্বাচনের জন্য, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের যে যা যা হওয়া দরকার, আপনার বইতে কিন্তু অনেকগুলো ভালো কথা আছে। যদিও একটা ঘোরতর আপত্তির কথা আছে, টাকার যেটা আগের খরচ সেই পরিমাণ আপনি বাড়িয়েছেন। তা আপনি ওই আলোচনাগুলো সামনে আনলে কিন্তু আমরা আলোচনা করে ঐক্যমত্য হতে পারতাম এবং জনগণও শুনতে পারতো যে টাকার খেলা দূর করে সমসুযোগ কিভাবে হবে, অন্যান্য আলোচনা। তোনারা ওইটা আনেন নাই, এটা গেল একটা কথা, সময়ের অভাবে আমি আর বাড়ালাম না। দ্বিতীয়ত, আমরা দুর্নীতি বিষয়ক যে সংস্কার, ওই আলোচনা করতে যেয়ে দেখলাম ওয়েল অ্যান্ড গুড যেভাবে এনেছেন, যেটা যদ্দূর আমরা বুঝি অনেক কিছু হয়তো এখন সরকার একমত হলে আইন করে করা দরকার। তা আপনি ওই পজিটিভ কাজে যদি হাত দিতেন তাহলে তো দেরি হতো না, কিন্তু আপনি শুরুতে এমন বিতর্কিত কথাগুলো নিয়ে আসছেন যেটা কখনো ঐক্যমত্য হবে না। আপনি আমাদের 72-এর সংবিধান কমিটির নাম হচ্ছে সংস্কার কমিটি, সংবিধান সংস্কার কমিটি নাম না, নাকি ভুল করলাম নাকি ঠাকুর? মোটেই না, কিন্তু তারা করছে সংবিধান পুনর্লিখন। তাহলে তো প্রথমেই তো আপত্তি সেখানে। আপনি সংবিধানের মূলনীতি বাদ দিয়ে কার সাথে ঐক্য করতে চান? কখনো ঐক্যমত্য হবে না। সুতরাং যেগুলো ঐক্যমত্য হবে না, আননেসেসারি আপনি কালক্ষেপণ করছেন। বরঞ্চ ভালো নির্বাচনের জন্য যা যা করা দরকার এবং ইমিডিয়েট দুর্নীতি দমন থেকে শুরু করে, যদি বলেন কিছুটা কি বলে, ওই যে বিচার বিভাগ, তারপরে জনসংস্কার বা অন্য পরে স্বাস্থ্য টাস্থ্যগুলো তার আলোচনার মধ্যে আসে নাই। এইখানে যদি আপনি কতকগুলো জেনুইন ঐক্যমত্য করার চেষ্টা করতেন তাহলে কিন্তু অনেক কিছু দেখতেন ঐক্যমত্য তৈরি হয়েছে। কারণ বিতর্ক জিনিসগুলোকে ওইটা বাদ দিয়ে রাখা উচিত, আলোচনার মধ্যে থাকুক। ওনাদের যদি মনে করেন ওই টিম রিকমেন্ডেশন থাকুক, নির্বাচিত সরকার বা পার্লামেন্ট বিবেচনা করবেন জনগণের সাথে আস্থায় নিয়ে কি করবে। কিন্তু এই কাজগুলো হচ্ছে, আমি দেখছি বিতর্কিত বিষয়গুলো সামনে আনা স্রেফ কালক্ষেপণ করার জন্য, নির্বাচনকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো, যে প্রক্রিয়া নিষিদ্ধ হলো, রাজনৈতিক অঙ্গনে সে বিষয়ে ঐক্যমত্য ছিল। আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। কমরেড রহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো, রাজনৈতিক অঙ্গনে যদি আমি
ঐক্যমত্যের কথা বলি, সেটা ছিল কি? না, প্রথমত দেখেন, আমরা এই যে দলটি নিয়ে কথা বলছি, একটা পুরনো ঐতিহ্য, সেটা অন্য আলোচনা, কিন্তু বিগত 1 দশক ধরে যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসছিলাম, যে তার কর্তৃত্ববাদী, স্বৈরাচারী এবং ফ্যাসিস্টিক আচরণের বিরুদ্ধে, এবং সর্বশেষ যে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তার চেহারা উন্মোচিত করলো, তো একটা তো প্রধান দায়িত্ব আমাদের সামনে, যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, নেপথ্যের নায়ক যারা, তাদের বিচার করা। আর তারপরে ওই ঘটনার পরে আজ প্রায় 9 মাসে তাদের যে ভূমিকা, তার তো কোনো নৈতিক অধিকার নাই। সুতরাং ওইটা আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা মনে করি না। কিন্তু মনে রাখতে হবে যে কজটা, যেভাবে আমরা বলেছিলাম যে এটা বিচারের কাজ চলুক, বিচারিক প্রক্রিয়ার বিবেচনাটাই করবে। নির্বাহী আদেশে এই ধরনের কোনো আমরা যদি কোনো দল বা গোষ্ঠীকে এরকম আমরা নিষিদ্ধ করি, আমরা যে লক্ষ্যে অ্যাচিভ করতে চাই সেটা ভালো ফল আনে না, গণতন্ত্রের জন্য ভালো খবর না। আরেকটা বড় জিনিস এটা মনে রাখতে হবে, আমরা যখন এই যে বললাম, আমিও তো বললাম যে আমরা মনে করি তার কোনো নৈতিক অধিকার নেই এখনকার পর্যন্ত যা করছে রাজনীতি করার, তাহলে তাকে তো আমাকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। আমি রাজনৈতিকভাবে বাদ দিয়ে অন্যভাবে যদি মোকাবেলার কথা বলি, সেইটা যে হয় না, আমাদের দেশে কিন্তু অতীত দিনে আমরা দেখেছি তার অনেক প্রমাণ রয়ে গেছে, সেটা বিবেচনা করতে হবে। আজকে বরঞ্চ আমি দেখছি যে অনেক দল, আমি কোনো নাম উচ্চারণ করতে চাই না, দেখবেন কিভাবে মনে করছে যে তাদেরকে আমাদের দলে টানা যায় বা অন্য কিছু করা যায়। তাহলে রাজনীতির নীতি নৈতিকতাটা থাকে কোথায়? সুতরাং সেই সংকটগুলো দিন দিন সামনে আসবে, কিন্তু আমি মনে করি যে আমাদের সামনে ইমিডিয়েট যে কাজ, সেই আলোচনা করা দরকার, ওই বিচারের কাজটা হোক। এবং এই যে সংকট, আজকে এখানে যেটা আলোচনা করলাম, লাস্ট কথা হচ্ছে আর 1 সেকেন্ড দেরি না করে প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করাই এই সরকারের জন্য উপযুক্ত কাজ। না হলে আরো বড় সংকট ঘনীভূত হবে, সেটা কিন্তু আমাদেরকে একটা বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের পথ প্রশস্ত হলো না সংকুচিত হলো? বর্তমানে পথ খুঁজে পাচ্ছে না, পথ হারা। একটা হচ্ছে যে স্বৈরাচার যতদিন ছিল, 5 আগস্ট পর্যন্ত একটা আন্দোলন সংগ্রামের লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন। এরপর কি করবে? দেখুন, আন্দোলনে যারা সহযোগী, যারা অংশগ্রহণকারী, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে কিন্তু এখন আর ঐক্য নেই। এবং তারা যে একদল করবে, একমত হবে সব ব্যাপারে, তা নয়, কিন্তু লক্ষ্যটা তো থাকতে হবে। লক্ষ্য হচ্ছে সংস্কার, নির্বাচন, লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, কালকে সম্ভবত ক্ষেতমজুর সমিতি ইউনিয়ন না সমিতির সম্মেলনে, ক্ষেতমজুর সমিতির সম্মেলনে যে কথাটি আসছে, এই আন্দোলনে মানে জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ জীবন দিয়েছে শ্রমজীবীরা, সাধারণ মানুষ, রিক্সা চালক, অটো চালক, দিনমজুর, ফুটপাতের হকার। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? তাদের সামনে কোনো আশা দেখাতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার বা রাজনৈতিক নেতৃত্ব? সুতরাং একটা বড় প্রশ্ন যে কি পেলাম। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হোসেন মোশাররফ আহমেদ ঠাকুর। যেমনটি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছে, কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। বাস্তবতা কি আসলেই তাই? বাস্তবতা আসলে ডক্টর ইউনূসের শাসনামলে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। এইটার সম্বন্ধে ডক্টর ইউনূসের চিলড্রেন পার্টির নেতা কি বলবেন, এটা জানা দরকার। আরেকটা বলি যে ডক্টর ইউনূস নিজে বাংলাদেশের সংবিধানে যেটুকুন আছে, এই যে ক্ষমতার ভারসাম্য চান সংস্কারে, সেইটুকুন ভারসাম্য ডক্টর ইউনূস মানেন না। কিভাবে? দুটা দেখি বলি। গত 6 মাসে দেখবেন কোনো বিদেশি রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে ক্রেডেনশিয়াল হস্তান্তর করেছেন, এর কোনো ছবি আমাদের কোনো পত্রপত্রিকায় নাই। 1। 2 নম্বর হচ্ছে ডক্টর ইউনূস বিদেশে যতবার গিয়েছেন রাষ্ট্রপতির কাছে, যে শেখ হাসিনা তার সাক্ষী গোপাল রাষ্ট্রপতির কাছে ও দিত, রিপোর্ট করতো, ডক্টর ইউনূস আজ পর্যন্ত কোনো রিপোর্ট করেন নাই। মানে তিনি মানেন না। মানে আমি যখন ক্ষমতাবান থাকি আমি তখন কোনো কিছুই মানি না, এটার নাম হচ্ছে ডক্টর ইউনূস। তো এই জন্য ডক্টর ইউনূস যাহা করতে চান এটা ক্ষমতায় থাকার জন্য করবেন বলেন সবাইকে, বাট এটা উনি করার জন্য বলেন না, এটা উনি ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে দূরে ঠেলে দেওয়ার জন্য, নির্বাচনকে আরো বিলম্বিত করার জন্য এইগুলোর নাম, পথের নাম হচ্ছে সংস্কার। থ্যাংক ইউ। আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে কি বিএনপি কোনোভাবে লাভবান হলো? আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ যে প্রসেসে করা হয়েছে, এই প্রসেসে এইটা তো করার কথা না। আওয়ামী লীগ আজকে 17ই মে
1981 সালের এই দিনে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছিল, জিয়াউর রহমানের যে খাল কাটতেন এই পানির সাথে এই কুমিরের নাম শেখ হাসিনা, এইটা এসেছিল। আমরা আপনাকে বলি যে আমরা এই কুমিরকে মোকাবেলা করেছি অনেক বছর। আমরা আমরা ডাকসুতে জিজ্ঞেস করেন 89-90 সালে এই প্রিন্স ভাইকে জিজ্ঞেস করেন, আমরা এই ইয়ার সাথে এই যে কি বলে এই মুজিববাদী ছাত্রলীগের সাথে অন্যান্য সহচররা যারা ছিল এদেরকে সহ আমরা মোকাবেলা করে অভ্যস্ত। তো ডক্টর ইউনূস তো জীবনে কোনোদিন মোকাবেলা করেন নাই। ডক্টর ইউনূস কোনোদিন এই এরশাদের 9 বছরে কোনোদিন এই একটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এরশাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা বিবৃতি দেন নাই, একটা ছবি কেউ বলেন নাই পটুয়া কামরুল হাসানের মতো যে এরশাদ একজন বিশ্ববেহায়া, এটাও বলেন নাই। শেখ হাসিনার 96 থেকে 2001 পর্যন্ত শাসনে একটা বিরোধিতা করেন নাই। এই 15 বছরে শেখ হাসিনার যতগুলি গুম খুন আছে একটা গুম খুনের বিরুদ্ধে ডক্টর ইউনূসের কোনো স্ট্যান্ডে নাই। তো এই জন্য আমি আপনাকে বলি ডক্টর ইউনূসের যে এই যে চিলড্রেন পার্টি, কেউ বলে চান্দাবাজ পার্টি এনসিপি, তো এখন এরা কি বললো এটাতে আসে যায় না, বাট বাংলাদেশের মানুষের 90,000 কোটি টাকা এই ডক্টর ইউনূসের আমলে লুপাট হয়েছে এবং আমাদের শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে। আবার বলেন নতুন করে যে শেয়ার বাজার রক্ষার জন্য বিদেশি এক্সপার্ট আনবেন, তো বিদেশি এক্সপার্ট আনবেন, একবার 90,000 কোটি টাকা লুটের ব্যবস্থা করে দিয়েছেন, আরও বিদেশি 11 জন আনছেন, আরও এনে কত লুটের ব্যবস্থা করবেন। আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশপ্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।